প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমরা যারা এইচএসসি পরীক্ষা 2026 অংশগ্রহণ করবে তাদের জন্য। তোমাদের পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাসের অনেকেই কনফিউজড হয়ে যাও যে কি কি আসবে বা এসএসসিতে কি ছিল, এখন কি নতুনভাবে পড়তে হবে। তো দেখো, এখানে তোমাদের জন্য একটা নমুনা প্রশ্ন তৈরি করা হয়েছে পুরো সিলেবাসের থেকে। ফুল মার্কস 100 এবং টাইম 3 ঘন্টা। এই সিলেবাস অনুযায়ী তোমাদের প্রশ্ন কেমনভাবে সাজানো হবে বা কত দাগে কি লিখতে হবে সেটা দেখো, এবং কিভাবে উত্তরটা লিখবে সে বিষয়টাও তোমাদের সামনে তুলে ধরব। এবার গ্রামার পার্টে তোমাদের জন্য থাকবে 60। এখানে গ্রামারের টোটাল যে মার্কটা থাকবে সেটা হলো 60 নম্বর। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোইং টেক্সট উইথ আর্টিকেলস এ অ্যান্ড ডি অ্যাজ নেসেসারি। অর্থাৎ তোমাদের জন্য আর্টিকেলস যেটা আছে সেটা পূরণ করতে হবে। এই আর্টিকেলসে 10টা জায়গায় থাকবে। দেখো, এ বি সি ডি এভাবে দাগ নম্বর দেওয়া থাকবে। যেমন মাই মাদার ইজ অ্যান আইডিয়াল হাউসওয়াইফ। এই আর্টিকেলসের নিয়ম আমার চ্যানেলে তোমাদের জন্য ভিডিও আপলোড করা থাকবে, বা সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে আর্টিকেলস কিভাবে খুব সহজেই তোমরা উত্তর করতে পারো। এখানে দেখো, তোমাদের 10টা পূরণের জন্য 5 নম্বর থাকবে। অর্থাৎ পরীক্ষা যেভাবে লিখবে, এক দাগ লেখার পর এ বি সি এইভাবে উত্তরটা লিখবে। যেমন এ নাম্বারে অ্যান, শি ইজ অ্যাফেকশনেট লেডি, তাহলে বিতেও অ্যান্ড, শি ম্যানেজেস দ্য ফ্যামিলি ভেরি নাইসলি। এখানে দ্য ফ্যামিলি, শি হোপস টু সি মি হ্যাপি অ্যাট দ্য কস্ট অফ আর ওন লাইফ। দ্য কস্ট, এটা 2 নম্বরে দেওয়া হবে। এইভাবে উত্তরটা তোমাদের লিখতে হবে। এরপরে 2 নম্বরে 2 দাগে যেটা থাকবে, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস। এই প্রিপোজিশন হিউজ একটা চ্যাপ্টার, তারপরেও কিছু ধারাবাহিকভাবে যদি কিছু প্র্যাকটিস করো, যেমন জেনারেল ইউজ অফ প্রিপোজিশন, গ্রুপ ভার্বস এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কিছু প্রিপোজিশনাল ফ্রেজ, এগুলো যদি কয়েকবার বারবার প্র্যাকটিস করো সাজেশন করে, তাহলে দেখবা খুব সহজেই তোমরা এটা উত্তর করতে পারছো। এবং এখানে 10টা পূরণের পর তোমাদের 5 নম্বর দেওয়া থাকবে। অর্থাৎ এ গুড স্টুডেন্ট ইজ নেভার ইনডিফারেন্ট টু। এখানে দেখো, একটা অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার করা হয়েছে, ইনডিফারেন্ট টু হিজ স্টাডিজ, তাহলে এখানে এ নাম্বারে হবে 2। এরপরে হি অলওয়েজ অ্যাডহিয়ার্স হিজ স্টাডি, অ্যাডহিয়ার টু হবে এখানে, অ্যাডহিয়ার টু এটাও অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে প্রতিনিয়ত যদি তোমরা 10টা 15টা বা 20টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বারবার দেখতে থাকো, মুখস্থ না হইলেও কিন্তু তোমাদের পরীক্ষায় খুব সহজেই তোমরা এটা লিখে আসতে পারবে। তাহলে এ নাম্বারে উত্তর, বি নাম্বারে উত্তর, এভাবে সাজিয়ে লিখবে। এবং পরীক্ষায় যখন লিখবে চেষ্টা করবে এ বি সি একেবারে ধারাবাহিকভাবে নিচের দিকে লিখতে। এ এই পাশে, ডান পাশে বি, এ পাশে সি, এভাবে লিখলে খাতা দেখতে অনেকেই সমস্যা হয়। এজন্য ধারাবাহিকভাবে লিখতে পারো। প্রথম 5টা বাম পাশে, দ্বিতীয় 5টা ডান পাশেও লিখতে পারো, কিন্তু চেষ্টা করবে এর থেকে যে পর্যন্ত ধারাবাহিকভাবে নিচে বরাবর লেখার জন্য। এরপরে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজেস ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। এখানে দেখো, আমার চ্যানেলে কমপ্লিটিং সম্পর্কে ভিডিও দেওয়া আছে। এই ভিডিওটা তোমাদের জন্য আবার নতুন করে দেওয়া থাকবে। দেখো, এখানে কমপ্লিট করবে কিছু ওয়ার্ড বা ফ্রেজ দ্বারা, যে ওয়ার্ড বা ফ্রেজ এখানে বক্সে দেওয়া থাকবে। খুব সহজ কিছু রুলস, তোমরা এসএসসিতেও করে আসছো। এইখান থেকে যে অ্যাজ ইফ, ওয়াজ বর্ন, অ্যাজ সুন অ্যাজ, ইট, হোয়াট ডাজ লুক লাইক, এই যে ওয়ার্ড বা ফ্রেজগুলো আছে, কোন দাগে কোনটা বসবে ঠিক সেইটা লিখতে হবে। এখন উত্তর করবে কিভাবে? 3 দাগ লেখার পরে এ নাম্বার, যেমন যখন এ ম্যানার্স মেক এ ম্যান, স্টুডেন্টস ড্যাশ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরি ডে লাইফ। তারপরে বি নাম্বারে মোস্ট স্টুডেন্টস ইন আওয়ার কান্ট্রি আর উইক ইন ইংলিশ, দে ড্যাশ ফলো দ্য অ্যাডভাইস। এখন দেখো, হি স্পিক্স হি ওয়ার অ্যান ইংলিশম্যান। এই এ বি সি এই প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু তোমাদের লেখা লাগবে না, শুধুমাত্র যেমন সি নাম্বারে যদি উত্তর হয় অ্যাজ ইফ, তাহলে কি করবে, সি নাম্বার লিখে অ্যাজ ইফ লিখবে। বি নাম্বারে যদি উত্তর হয় হ্যাভ টু, তাহলে হ্যাভ টু লিখবে, বা হ্যাড বেটার যেটা আসবে সেটাই উত্তরটা করবে। এরপর 4 দাগে, এখানেও 10টা থাকবে, 5 নম্বর। 4 দাগে দেখো কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং এ তোমাদের জন্য ক্লজ এবং ফ্রেজ ব্যবহার করতে হবে। এখানে কিন্তু ওয়ার্ড ব্যবহার করা যাবে না, এবং তোমাকে নিজের মতো করে সেন্টেন্সটা তৈরি করতে হবে। সেক্ষেত্রে কি করবে, এখানে কিছু ক্লু দেওয়া থাকবে, বা সেন্টেন্স আগে বা পরে কিছু দেওয়া থাকবে, এবং একটা জায়গায় তোমাদের জন্য ফিলিং অর্থাৎ গ্যাপ দেওয়া থাকবে। উত্তর করার সময় যে সেন্টেন্সটার উত্তরটা তোমরা করবে, ঠিক সেই সেন্টেন্সটা পুরোটাই উঠাবে, সম্পূর্ণ প্যাসেজের কিন্তু উঠানো লাগবে না। যেমন এই প্রভাব গোজ দ্যাট, এখানে যদি যে প্রভাবটা আসবে সেটা ইউজ করবে। কার্টেসি বিনস, এখানে যে অংশটা থাকবে এইখান থেকে এটা উঠাইতে হবে।
যেমন হি কেম টু ইউ উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে আইএনজি হয়, তাহলে এখানে আইএনজি ভি1 প্লাস আইএনজি করে যে আসবে সেটা উত্তর করবে। বাট ইউ স্কল্ডেড দেম উইদাউট এনি রিজন, তাহলে দে কেম টু ইউ উইথ এ ভিউ টু হেল্পিং বা গেটিং হেল্প, এখানে গেটিং হেল্প সাহায্য পাওয়ার জন্য আসছে, তুমি স্কল্ডেড করছো তাদের। অর্থাৎ এই যে সেন্টেন্সটা পুরোটাই কিন্তু লেখা লাগবে না, শুধুমাত্র যে অংশটা উত্তর থাকবে সেই অংশটা তোমরা লিখতে পারো। যেমন এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, ইট ইজ হাই টাইম, সাবজেক্ট প্লাস ভি টু লিখতে পারো বা টু প্লাস ভি1। এখানে ইট ইজ হাই টাইম থেকে উত্তরটা করবে। তাহলে এ থেকে যে পর্যন্ত ঠিক এইভাবেই এই কমপ্লিটিং সেন্টেন্স উঠায় তোমাদের উত্তর লিখতে হবে। এরপর রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট। অর্থাৎ এইখানে তোমাদের জন্য রাইট ফর্ম অফ ভার্ব থাকবে। এসএসসিতে তোমাদের জন্য বক্সে উপরে দেওয়া ছিল, কিন্তু এখন ব্র্যাকেটে দেওয়া থাকবে। যেমন প্যারেন্টস আর ব্লেজিং অফ গড টু আস, এখানে উত্তর করবে কিভাবে, এ নাম্বারে আর। হোয়াইল এ চাইল্ড ইজ বর্ন, বি নাম্বারে ইজ বর্ন, দেয়ার জয়েস নো বাউন্ড, সি নাম্বারে নো। দে স্টার্ট থিঙ্কিং বা টু থিঙ্ক, দে স্টার্ট থিঙ্কিং। এই রাইট ফর্ম ভার্ব সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং এর পরবর্তীতে আরো ভিডিও পাবে, তোমরা সেখান থেকে খুব সহজেই এগুলো শিখতে পারবে। তাহলে উত্তর করবে কিভাবে, এ থেকে যে পর্যন্ত শুধুমাত্র দাগ নম্বর দিয়ে উত্তরগুলো লিখবে। 6 দাগে তোমাদের জন্য থাকবে রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড। অর্থাৎ এখানে 5টা ট্রান্সফরমেশন থাকবে। এখানে টপিক আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ভয়েস চেঞ্জ বা অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, ডিগ্রি, অর্থাৎ যেগুলো তোমাদের এসএসসিতে 10টা ছিল সেখান থেকে মোট 5টা আসবে। এখানে প্যাসেজের মতো দেওয়া থাকবে এবং যে সেন্টেন্সটা পরিবর্তন করা লাগবে সেখানে লিখে দেওয়া থাকবে যে এই সেন্টেন্স আন্ডারলাইন করা থাকবে এবং ওইটার উত্তর করতে হবে। এটার দাগ নম্বর দিয়ে শুধু উত্তর লিখলেই হবে। 7 দাগ চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচ। এইখানে তোমাদের জন্য ডাইরেক্ট টু ইনডাইরেক্ট বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট যে কোনো একটা ফরম্যাটে আসতে পারে। শুধু খেয়াল রাখবে 7 দাগে যে ন্যারেশনটা আসবে সেটা ইনডাইরেক্ট বা ডাইরেক্ট করতে বলছে কিনা। এটার উত্তরটা ঠিক এই দাগ নম্বর দিয়ে সরাসরি প্যাসেজের উত্তর ধারাবাহিকভাবে লিখবে। আমার চ্যানেলে এই ন্যারেশন শেখার জন্য দেখো খুব ভালো একটা ভিডিও দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আইডেন্টিফাই দ্য unclear pronoun reference in the following text. Where necessary, rewrite the sentence so that all pronoun reference are clear. এইখানে 5টা জায়গায় নাউনের সাথে প্রোনাউনগুলো মিলিয়ে ভুল রাখা হয়েছে। অর্থাৎ 5টা জায়গায় যে প্রোনাউন ক্লিয়ার করা হয়নি সেই প্রোনাউনগুলো তোমাকে ক্লিয়ার করে আন্ডারলাইন করে লিখতে হবে। অর্থাৎ এই প্যাসেজটা কিন্তু পুরোটাই উঠায় সেই জায়গাটা ঠিক করতে হবে। 5টা জায়গা, এই 5টা জায়গা যদি তুমি ঠিক করতে পারো তাহলে 5 নম্বর তুমি পাবে। তাহলে নাউনের সাথে যেমন রাকিব ইজ এ গুড স্টুডেন্ট, ইট ইজ ব্রিলিয়ান্ট। এখন রাকিবের পরিবর্তে তার ইট ব্যবহার করা যায় না, এখানে রাকিবের পরিবর্তে হি আসবে বা যে প্রোনাউনটা ব্যবহার করার কথা সেটা ঠিক মতো আছে কিনা। যেমন এভরিবডি লাভস দেয়ার কান্ট্রি, এখানে এভরিবডি হি বা সি বোঝায়, এই জন্য দেয়ার না হয়ে হিজ হবে। ঠিক এইভাবেই প্রোনাউন রেফারেন্স ক্লিয়ার করতে হবে যে কোথায় কোথায় এখানে ভুল আছে। এরপর 9 নম্বর read the following text and use modifiers in the blank space as directed. মডিফায়ার খুব সহজ একটা টপিক, যে প্রি মডিফাই বা পোস্ট মডিফাই দ্য ওয়ার্ড, এটা তোমাকে বুঝে এইখানে ওয়ার্ডটা দেওয়া থাকবে। অর্থাৎ ক্লু দেওয়া থাকবে যে প্রি মডিফাই করতে হবে না পোস্ট মডিফাই করতে হবে। এখানে উত্তরটা যখন লিখবে এ বি সি ডি উত্তরে লেখার সময় যেটা হবে ঠিক সেইভাবে ইউজ করবে। এরপর অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস। এসএসসিতে তোমাদের 5টা ছিল, এখন তোমাদের জন্য থাকবে 10টা। যেমন অ্যান্ড, বাট, অর, ইফ, সো দ্যাট, এরকম যে ফার্স্টলি, সেকেন্ডলি, দেন, দাস, এরকম অনেক কানেক্টরস আছে। যদি 100টা কানেক্টরসের নাম মুখস্থ রাখতে পারো ধারাবাহিকভাবে অর্থসহ, তাহলে দেখবে প্যাসেজ লেখার সময় খুব সহজেই তোমরা সেটা ব্যবহার করতে পারছো। এখানে উত্তর করার সময় এ বি সি ডি এভাবে ধারাবাহিকভাবে লিখবে, তারপরে উত্তরটা লিখবে, এখানে প্যাসেজ উঠানো লাগবে না। এবং 11 নম্বর রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড দেন রাইট দ্য অ্যান্টোনিম অর সিনোনিম। পরীক্ষার সময় তোমরা অনেকেই হয়তো ভুলে যাও যে এই ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা থাকে, কেউ কি করো হঠাৎই সেই আন্ডারলাইন ওয়ার্ডটা সিনোনিম বা অ্যান্টোনিম যে যেমন পারো তেমন লেখা শুরু করে দাও। কিন্তু তোমাদের জন্য এই আন্ডারলাইন ওয়ার্ডটার ডিরেকশন দেওয়া থাকবে, দেখবে লাস্টে এটা দেওয়া থাকবে যে সেটার সিনোনিম না অ্যান্টোনিম লিখতে হবে। এটা কিন্তু খুব সতর্ক হয়ে খেয়াল রাখবে যে প্যাসেজে যে ওয়ার্ডটা আন্ডারলাইন করা আছে সেটা তোমার ইচ্ছা মতোই তুমি কিন্তু সিনোনিম বা অ্যান্টোনিম লিখবে না। তুমি অবশ্যই খেয়াল রাখবে যে প্যাসেজের শেষে
যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলোর কি করতে বলছে। অ্যাকসেপ্টেড অ্যান্টোনিম, সিনসিয়ারিটি অ্যান্টোনিম, রেসপন্সিবিলিটি সিনোনিম, এইভাবে তোমাদের দেওয়া থাকবে। এবার উত্তর করার সময় কি করবে, তুমি এ নাম্বার দিয়ে অ্যাকসেপ্টেড বা বি নাম্বার দিয়ে সিনসিয়ারিটি, সি নাম্বার দিয়ে রেসপন্সিবিলিটি লিখলাম। এই সি নাম্বার লেখার পরে এই ওয়ার্ডটা লিখে ব্র্যাকেটে লিখবে সিনোনিম, তারপর একটা হাইপেন বা অ্যারো চিহ্ন দিয়ে তুমি ডান পাশে এর সিনোনিমটা লিখবে, যে রেসপন্সিবিলিটির ডিউটিফুল লিখতে পারো, অ্যাকাউন্টেবিলিটি লিখতে পারো, যেটা আসবে উত্তরটা সেটাই লিখতে পারো। যেমন কমপ্লেক্সিটি, এটা সিম্পলি আসতে পারে। তাহলে অ্যান্টোনিম লেখার পরে তুমি ডান পাশে উত্তরটা লিখবে। এবার এনভাই, হিংসা করা, ভাইস, এই সিনোনিম অ্যান্টোনিম এটা ধারাবাহিকভাবে যদি প্র্যাকটিস করতে পারো খুব সহজেই তুমি এই উত্তরটা করতে পারবে। এরপর গ্রামারের সর্বশেষ যে আইটেম বা টপিকটা থাকবে, দেয়ার আর 10 এরর্স, অর্থাৎ এখানে একটা পাংচুয়েশন মার্ক থাকবে। এটা প্রায় 80% থাকে ডায়লগের মতো এবং 20% থাকে প্যাসেজে। যেটাই থাকুক, যদি ডায়লগে থাকে তাহলে খুব সহজ। যেমন হোয়াটস সোলার এনার্জি, দেখো এখানে ভুল আছে, তাহলে হোয়াট ডাব্লিউ ক্যাপিটাল হবে এবং এর অ্যাপোস্ট্রফি আসবে। এইটা ঠিকভাবে তোমাকে লিখতে হবে। প্রশ্ন যখন লিখবে তুমি 12 দাগ লিখে সম্পূর্ণ ঠিক যেভাবে আছে এইটা সঠিকভাবে একটা ডায়লগ তৈরি করে তুমি পুরোটাই উঠাই লিখবে। এবং পার্ট বিতে কম্পোজিশন পার্ট, যেখানে 40 মার্কস, এইখানে যে টপিকগুলো থাকবে সেই টপিকগুলো তো দেখো। প্রথমে রাইট অ্যান অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনে যত রকম টপিক আছে, কমপ্লেন লেটার হোক বা সাধারণ জেনারেল অ্যাপ্লিকেশন হোক, এই অ্যাপ্লিকেশনের পুরো সাজেশন থাকবে তোমাদের জন্য। ওই সাজেশন দেখেই তোমরা প্র্যাকটিস রাখবে। একটা অ্যাপ্লিকেশন এক পেজেই লিখতে হবে এবং এটা লিখতে পারলে 8 নম্বর থাকবে। যেমন রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইয়ার কলেজ ফর সেটিং আপ এ ডিবেটিং ক্লাব ইন ইউর কলেজ। তারপর সাপোজ ইউ আর এ স্টাফ রিপোর্টার অফ এ, অর্থাৎ তুমি একটা রিপোর্টার কোনো একটা পত্রিকার, বা সেই পত্রিকায় তুমি যে রিপোর্টটা করতে চাচ্ছ বা কোনো একজন ব্যক্তি যদি রিপোর্ট করতে চায় তাহলে তোমাকে রিপোর্ট করে কিভাবে পত্রিকায় রিপোর্ট আসে। যেমন তোমরা যেমন ডেইলি স্টার বা প্রথম আলো বা যে কোনো পত্রিকা পড়ো, তারপর পত্রিকায় একজন নিজস্ব প্রতিবেদক বা স্টাফ করেসপন্ডেন্স এরকম কিছু লেখা থাকে, তারপরে সেই ঘটনাটা লিখতে হয়। এটা পার্সোনাল অপিনিয়ন্স না দিয়ে ওভারঅল বিষয়টার উপরে এই রিপোর্ট রাইটিং লিখতে হবে। এই রিপোর্ট রাইটিং সম্পর্কে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া থাকবে, যে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যে কিভাবে তোমরা রিপোর্টটা সাজিয়ে লিখবে। এরপর রাইট এ প্যারাগ্রাফ মেনশনিং দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্টস অফ ফেসবুক। এই প্যারাগ্রাফের কিছু টপিক থাকবে, এখানে কিন্তু কোশ্চেন আনসারিং না, সরাসরি প্যারাগ্রাফের নাম দিয়ে বিষয়টা থাকবে, এই বিষয়ের উপর তোমাদের লিখতে হবে। প্যারাগ্রাফ 150 ওয়ার্ডের ঊর্ধ্বে, অর্থাৎ 150 এর মতো লিখতে হবে। কেউ 200 বা 250 ওয়ার্ড লিখতে যাবে না, তাহলে কিন্তু অতিরিক্ত লেখার জন্য নম্বর কাটা যেতে পারে। আবার যদি কম লেখো সেটাও কাটা যেতে পারে। এটা আমরা কিভাবে বুঝতে পারি, যখন লেখো আমরা লেখার মান এবং লেখা বারবার রিপিট হচ্ছে কিনা, টপিক সেন্টেন্স ঠিক আছে কিনা, কনক্লুশন পার্ট, বডি প্যারাগ্রাফ এবং এই অংশের ঠিক মতো সেন্টেন্স ইউজ করা হয়েছে কিনা, এগুলো খেয়াল রেখে আমাদের মার্কস নির্ধারণ করতে হয়। এরপরে রাইট এ শর্ট কম্পোজিশন অন ইউর ফেভারিট হবি। এখানে যে কোনো একটা বিষয়ের উপর কম্পোজিশন লিখতে হতে পারে। কম্পোজিশন তো জেনারেল কম্পোজিশন তোমরা প্যারা করেও লিখতে পারো। এখানে উল্লেখ করা থাকবে 250 ওয়ার্ড। তো তোমরা তো আর সবাই 250 ওয়ার্ড নির্ধারিত ওয়ার্ডে লিখতে পারবে না, 10-5টা কম হতে পারে বা বেশি হতে পারে, এটা কোনো বিষয় না। কিন্তু 200 ওয়ার্ডের নিচে কেউ লিখবে না, যেটা আমরা পেজ সাইজের ক্ষেত্রে বুঝতে পারি যে কিভাবে আসে। 3 বা 3.5 পেজে চলে যায়, হাতের লেখার উপর ডিপেন্ড করে। কেউ আবার 2 পেজে, ছোট হাতের লেখা হলে 2 পেজে চলে আসতে পারে। তোমরা 2.5 থেকে 3 পেজ বা 3.5 পেজ লিখবে, দেখবে যে 250 ওয়ার্ডের হয়ে গেছে। সেক্ষেত্রে 300 ওয়ার্ডের কাছেও যেতে পারে, সেটাও কোনো সমস্যা হবে না। কিন্তু 400 বা 500 ওয়ার্ড কেউ লিখবে না। এই কম্পোজিশন লিখলে 14, অর্থাৎ টোটাল 4টা টপিক তোমাদের রাইটিং পার্টে থাকবে এবং এটা অবশ্যই ধারাবাহিকভাবে নিয়মিত 1-2টা প্যাসেজ বা 1-2টা প্যারাগ্রাফ এইগুলো কিন্তু পড়তে থাকবে। তাহলে পরীক্ষার আগে তোমরা কোনোভাবেই কিন্তু এই সিলেবাস শেষ করে পারবে না। আশা করি তোমরা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের যে 100 নম্বর পরীক্ষায় কিভাবে প্রশ্ন থাকবে এবং কিভাবে উত্তর করতে হবে সেটা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।